ইমরান খানের ডাকা চূড়ান্ত বিক্ষোভে জনস্রোত, নেতৃত্ব দিলেন স্ত্রী বুশরা বিবি। ইসলামাবাদে প্রবেশের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা। ক্ষমতা গ্রহণের আগেই মন্ত্রিসভা পূর্ণ করলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 15 জনের মনোনয়ন নিশ্চিত, মাস্কের সঙ্গে দূরত্ব বাড়ার গুঞ্জন। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি শামিমা শাম্মী। ক্ষমতা গ্রহণের আগেই নিজের মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য বাছাইয়ের কাজ করছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন পর্যন্ত 15 জনের মনোনয়ন নিশ্চিত করেছেন। নতুন করে কৃষিমন্ত্রী হিসেবে প্রকাশ্যে আনলেন ট্রাম্পের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী ব্রুক রলিন্সের নাম। বিভিন্ন কর্মক্ষেত্র থেকে নিয়ে আসা অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে গঠন করা হচ্ছে নতুন প্রশাসন, যদিও নিয়োগ চূড়ান্ত করতে অনুমোদন লাগবে মার্কিন সিনেটের। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের ভূমিধস জয়ের পর থেকে নিজের ঘনিষ্ঠ, অভিজ্ঞ বিভিন্ন ক্ষেত্র থেকে উঠে আসা ব্যক্তিদের নিয়োগ দিচ্ছেন নিজের প্রশাসনে। একে একে নিয়োগ দেন মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পদে। ট্রাম্প প্রশাসনে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাচ্ছেন ফ্লোরিডা অঙ্গরাজ্যের সিনেটর মার্কো রুবিও। ভ্লাদিমির পুতিনের দীর্ঘদিনের সমালোচক হিসেবে পরিচিত তিনি। অর্থমন্ত্রী হিসেবে ওয়াল স্ট্রিটের স্বনামধন্য বিনিয়োগকারী স্কট বেজেন্টকে বেছে নিয়েছেন ট্রাম্প। শ্রমমন্ত্রী পদে থাকছেন 56 বছর বয়সী লরি শ্যাভেজ ডরেমার। রিপাবলিকান এই রাজনীতিক অরেগন থেকে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হন। বাণিজ্য মন্ত্রী পদে ধনকুবের হাওয়ার্ড লাটনিককে মনোনয়ন দিয়েছেন। লাটনিক মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান ক্যান্টর ফিটজেরাল্ডের প্রধান। এদিকে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী ব্রুক রলিন্সকে কৃষিমন্ত্রী পদে বেছে নিয়েছেন ট্রাম্প। রলিন্স হোয়াইট হাউসের অভ্যন্তরীণ নীতি কাউন্সিলের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। 70 বছর বয়সী রবার্ট এফ কেনেডি জুনিয়র স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। দীর্ঘদিন ধরে স্বাস্থ্য ও পরিবেশ নিয়ে কাজ করেছেন তিনি। প্রতিরক্ষা মন্ত্রী পদে মনোনয়ন পেয়েছেন পিট হেগসেথ। প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের উপস্থাপক ও যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ডের সাবেক এই সদস্য বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর নেতৃত্ব দেবেন। 68 বছর বয়সী ডগ বারগামকে স্বরাষ্ট্রমন্ত্রী পদে মনোনয়ন দিয়েছেন ট্রাম্প। তিনি নর্থ ডাকোটার গভর্নর। সাউথ ডাকোটা অঙ্গরাজ্যের গভর্নর ক্রিস্টি নোয়েম পাচ্ছেন হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক মন্ত্রীর দায়িত্ব, আর ডগ কলিন্স পাচ্ছেন ভেটারান্স অ্যাফেয়ার্স মন্ত্রিত্ব। একইভাবে জ্বালানি, পরিবহন ও শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন নিজের ঘনিষ্ঠ ক্রিস রাইট, শন ডাফি ও লিন্ডা ম্যাকমোহনকে। তারাও নিজেদের কর্মক্ষেত্রে রেখেছেন অসামান্য অবদান। এছাড়াও আবাসন ও নগর উন্নয়ন বিষয়ক মন্ত্রী পদে মনোনয়ন পেয়েছেন স্কট টার্নার এবং অ্যাটর্নি জেনারেল পদে মনোনয়ন পেয়েছেন পাম বন্ডি। ট্রাম্প তাদের মনোনীত করলেও চূড়ান্ত নিয়োগ পেতে লাগবে মার্কিন সিনেটের অনুমোদন। নাদিম মারজান, সময় সংবাদ। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইলন মাস্কের সম্পর্কের উষ্ণতা কমছে। হোয়াইট হাউসে যাওয়ার আগেই বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিকে হয়তো আর তেমন গুরুত্ব দিচ্ছেন না নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের নতুন মন্ত্রিসভার কয়েকজন সদস্যের নিয়োগ মাস্কের অজান্তেই করার দাবি করে সামাজিক মাধ্যমে পোস্ট করে জানান টেসলা প্রধান। আর এতেই গুঞ্জন উঠেছে মাস্ককে আর পাত্তা দিচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ইলন মাস্কের সক্রিয় অংশগ্রহণ সবার নজর কেড়েছে। ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় $20 কোটি ব্যয় করেছেন মাস্ক। নির্বাচনের পর ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা সরকারি দক্ষতা উন্নয়ন বিভাগের নেতৃত্ব দিতে মাস্ককে বেছে নেন ট্রাম্প। তবে গুঞ্জন উঠেছে হোয়াইট হাউসে যাওয়ার আগে নতুন মন্ত্রিসভার সদস্য নির্বাচনে মাস্কের পরামর্শকে ট্রাম্প বারবার উপেক্ষা করছেন। ট্রাম্পের প্রাক্তন চিফ অফ স্টাফ মিক মুলভেনি জানিয়েছেন, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রস্তুতিতে মাস্ক সহ অন্যান্য প্রযুক্তি নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তবে প্রশাসনিক সিদ্ধান্তে তাদের প্রভাব খুবই সীমিত। এর আগেও স্টিভ ব্যাননের মতো ঘনিষ্ঠ সহযোগীকেও হঠাৎ অপসারণ করেছিলেন মাস্ক। সম্প্রতি সামাজিক মাধ্যম এক্সের একটি পোস্টে মাস্ক নিজেই জানান, মন্ত্রিসভার অনেক সদস্যের নিয়োগ তার অজান্তে হয়েছে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, মাস্কের মতো প্রভাবশালী ব্যক্তিও ট্রাম্পের প্রশাসনে নিজের মতামত প্রতিষ্ঠায় কঠিন সময় পার করছেন।
বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক অত্যন্ত প্রভাবশালী হলেও ট্রাম্পের প্রশাসনে তার প্রভাব অনেকটাই সীমিত। ব্যক্তিগত সম্পর্কের চেয়ে ট্রাম্পের প্রশাসনে প্রাতিষ্ঠানিক সিদ্ধান্তই বেশি প্রাধান্য পাচ্ছে। এতে ভবিষ্যতে এই সম্পর্কের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। দক্ষিণ কোরিয়ার শ্রম বাজারে বাড়ছে বিদেশি শ্রমিকের চাহিদা। প্রতি 10টি প্রতিষ্ঠানের মধ্যে 7টি বিদেশি শ্রমিক নিতে আগ্রহী। কান্ট্রি এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম অপারেটরের জরিপে উঠে এসেছে এ তথ্য। তবে সাংস্কৃতিক পার্থক্য ও ভাষাগত দুর্বলতা সহ বেশ কিছু কারণে নিয়োগকর্তাদের প্রথম পছন্দের তালিকায় নেই বাংলাদেশি কর্মীরা। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্টে বিস্তারিত। বিদেশি শ্রমিকদের পছন্দের দেশের তালিকায় শুরুর দিকেই থাকে দক্ষিণ কোরিয়ার নাম। আর্থিক নিরাপত্তা আর কর্ম পরিবেশের কারণে সুনাম আছে দেশটির। দক্ষিণ কোরীয় শ্রমবাজার নিয়ে সম্প্রতি এক জরিপ চালায় কান্ট্রি এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম নামে একটি প্রতিষ্ঠান। এতে দেখা যায় শ্রমবাজারে বাড়ছে বিদেশি শ্রমিকের চাহিদা। প্রতিষ্ঠানটি জানায় বিদেশি কর্মীরা দক্ষিণ কোরীয়দের তুলনায় বেশি পরিশ্রমী, তাদের চাকরি ছেড়ে দেওয়ার হারও অনেক কম। জরিপে অংশ নেয়া 500রও বেশি প্রতিষ্ঠানের 73% বলছে স্থানীয়দের চেয়ে বিদেশি শ্রমিকদের বেতন চাহিদা কম হওয়ায় তাদের নিয়োগে আগ্রহ বাড়ছে কোম্পানিগুলোর। প্রতি 10টি প্রতিষ্ঠানের মধ্যে 7টি বিদেশি শ্রমিক নিতে আগ্রহী বলে জানান কান্ট্রি এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম। তবে দক্ষিণ কোরিয়ায় বিদেশি শ্রমিকের চাহিদা থাকলেও বাজার ধরতে পারছে না বাংলাদেশিরা। সংস্কৃতি পার্থক্য ও ভাষাগত দুর্বলতা সহ বেশ কিছু কারণে নিয়োগকর্তাদের প্রথম পছন্দের তালিকায় নেই বাংলাদেশি কর্মীরা। আমরা কোম্পানিতে যে দেখলাম যে থাকার জায়গাটা একটু বেশি ভালো হয়নি, বা আমরা যেরকম প্রত্যাশা করেছিলাম সেরকম হয়নি, কাজটা আমার মনোনীত হয়নি, বা এখানে বাংলাদেশি নেই, আমি একা আছি। সেখানে কিন্তু আমরা ধৈর্য ধরে যদি বারবার প্রতিদিন করে যাই তাহলে কিন্তু এগুলো সমাধান হয়ে যায়, কাজগুলো আয়ত্ত হয়ে যায়। তারপরে যেখানে পরিবেশ আমি খাপ খাওয়াতে পারছি না, চেষ্টা করলে কিন্তু পরিবেশও আমরা খাপ খাই ফেলতে পারি। তারপর থাকার জায়গায় যদি সমস্যা থাকে সেটাও কিন্তু আমি একসময় নিজেই সমাধান করে ফেলতে পারি, বা আমার কাজের পারফরমেন্স বা আমার আচরণ সবকিছু ভালো দেখলে মালিকরাই একসময় নিজেরা সহযোগিতা করবেন। বাংলাদেশ, চীন, নেপাল, ভিয়েতনাম সহ 16টি দেশ থেকে এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম বা ইপিএস এর মাধ্যমে বিদেশি শ্রমিক নিয়োগ দেয় দক্ষিণ কোরিয়া। এই প্রক্রিয়ায় প্রতিটি দেশ থেকে কর্মী নিয়োগের কোটার ব্যবস্থা আছে, যার মাধ্যমে বছরে নির্দিষ্ট সংখ্যক শ্রমিক কাজ করার সুযোগ পান দেশটিতে। আরও বিদেশি শ্রমিক নিয়োগের ক্ষেত্রে কোটার বিধিমালা পরিবর্তন চান দক্ষিণ কোরিয়ার বেশিরভাগ কোম্পানি। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। ইতালিতে শুরু হচ্ছে জি7-এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। 25 ও 26 নভেম্বর ইতালির ফিউগি ও আনাগানি শহরে এই বৈঠক অনুষ্ঠিত হবে। গাজায় মানবিক পরিস্থিতি ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যু এবারের আসরে গুরুত্ব পাবে। এছাড়া ইন্দো প্যাসিফিক অঞ্চলের স্থিতিশীলতা ও বৈশ্বিক বাণিজ্যের ওপর এর প্রভাব নিয়েও আলোচনা করবেন জোটের সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠক ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হচ্ছে শহর দুটো। এরই মধ্যে ইতালি পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। আন্তর্জাতিক সময়। কুয়েতের বৈধ আকামাধারী বিভিন্ন দেশের প্রবাসীরা সহজেই পাচ্ছেন মিশর ভ্রমণের ভিসা। প্রক্রিয়া সহজ হওয়ায় মিশর ভ্রমণে আগ্রহ দেখাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরাও। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। বিশ্বের সবচেয়ে দীর্ঘতম ইতিহাস মিশরের। পিরামিড, নীলনদ কিংবা ফেরাউনের মমি দেখতে দেশটিতে ভ্রমণ করেন পর্যটকরা। মিশরের প্রাচীন স্থাপত্য দেখতে কুয়েত থেকেও অনেকে যাচ্ছেন দেশটিতে। পর্যটক নির্ভরশীল দেশ মিশর কঠিন ভিসা নীতি থেকে সরে এসে ভিসা প্রক্রিয়া সহজ করেছে। আগে কুয়েত থেকে মিশরের ভিসা আবেদনের তারিখ থেকে সাক্ষাতের সময় লাগত 3 মাস। এখন সপ্তাহের কম সময়ে দেশটির ভিসা পাচ্ছেন ভ্রমণ পিপাসুরা। কুয়েতে অবস্থানরত বিভিন্ন দেশের পাশাপাশি এই সুযোগটি কাজে লাগাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরাও। এখানে আরো মিউজিয়ামে ফেরাউনের মমি রাখা আছে, নীলনদ আছে, অনেক কিছু আছে, আপনারা দেখতে পারবেন, সবাই আসবে। অনেকগুলো ঐতিহ্যবাহী স্থান পরিদর্শন করেছি এবং সামনে যদি সুযোগ হয় আসবো, এবং ভিসা একবারে জটিলতা নেই বললেই চলে। কুয়েতের বৈধ রেসিডেন্সিধারী প্রবাসী বাংলাদেশিরা মিশর, জর্জিয়া, আজারবাইজান, তুর্কি সহ বিভিন্ন দেশের ভিসা সহজে পাওয়ায় বাড়ছে ভ্রমণ প্রবণতা। এই সুযোগটির অপব্যবহার না করতে অনুরোধ সংশ্লিষ্টদের। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। আয়ারল্যান্ডের গলওয়ে কাউন্টিতে হয়ে গেল বাংলাদেশ কমিউনিটির নির্বাচন। আগামী 3 বছরের জন্য গঠন করা হলো নতুন নেতৃত্ব। নির্বাচনে উপস্থিত ছিলেন শত শত প্রবাসী বাংলাদেশি। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত।
গলওয়ে বাংলাদেশ কমিউনিটির সুনাম পুরো আয়ারল্যান্ড জুড়ে, আর তা সম্ভব হয়েছে শুধুমাত্র যোগ্য নেতৃত্বের কারণে। স্থানীয় সময় রোববার কমিউনিটির নির্বাচন অনুষ্ঠিত হলো। সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এবার আগামী 3 বছরের জন্য দায়িত্ব দেওয়া হলো এক ঝাঁক অভিজ্ঞদের হাতে। নির্বাচনে যেন কোনো প্রকারের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য রাখা হয় স্থানীয় নিরাপত্তা কর্মী। নির্বিঘ্নে ভোট দিতে পেরে খুশি আইরিশ বাংলাদেশিরা। You can go in, do your vote, you can get lots of food. All the local people here from Bangladesh doing lots of nice things in Galway. আজকে অনেক দিন পর একটা সুন্দর ভোটের আয়োজন ছিল গলওয়ে বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে। আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে আমরা ভোটে অংশগ্রহণ করেছি। সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন করতে অক্লান্ত পরিশ্রমের কথা জানায় নির্বাচন কমিশন। আজকের ভোট আমরা শতভাগ সম্পূর্ণ এবং সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন দিতে আমরা অঙ্গীকারবদ্ধ ছিলাম। আমাদের নির্বাচন শতভাগ এবং সম্পূর্ণ এবং সুস্থ নির্বাচন আমরা দিতে পেরেছি। বাংলাদেশ কমিউনিটি গলওয়ে নির্বাচন সম্পন্ন করতে পেরেছি এবং অত্যন্ত সুন্দর পরিবেশে সবাই আমাদের প্রায় 500 ভোট আজকে কালেক্ট হয়েছে। আশা করি আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। নির্বাচনে জয়ী হয়ে সবাইকে একসাথে নিয়ে কাজ করতে চান সদ্য নির্বাচিত এই সম্পাদক। 317টি ভোট দিয়ে আমাকে বিজয়ী করেছেন এবং যারা আমার সাথে ছিলেন নির্বাচনের জন্য সবাইকে ধন্যবাদ এবং গলের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ রইল। ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশ কমিউনিটি গলের জন্য আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে আমি গলের সাথে থাকব। শুধুমাত্র একটি পদে সরাসরি নির্বাচন হওয়ায় প্রতিদ্বন্দ্বিতা হয় 2 প্রার্থীর মাঝে। 726 জন ভোটার রয়েছে গলওয়েতে, যার মাঝে প্রায় 500 ভোটার ভোট প্রদান করেছে। দেশের বিভিন্ন খাবারের স্টলগুলো ছিল ভোটারদের রসনা তৃপ্তির জায়গা। বৈরী আবহাওয়া উপেক্ষা করে সকাল থেকে এই বিকেল পর্যন্ত শত শত ভোটারদের উপস্থিতিতে গলওয়ে কমিটির নির্বাচনটি ছিল উৎসব মুখরে ভরা। এই নতুন কমিটি আগামী দিনে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে সমুন্নত রাখবে, উজ্জ্বল করবে বিশ্বে, এমনটাই প্রত্যাশা এখানের বাংলাদেশিদের। আয়ারল্যান্ডের গলওয়ে কাউন্টি থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। কল্যাণ ও সৌভাগ্যের আশায় থাইল্যান্ডের লোপবুরি শহরে বানরের জন্য আয়োজিত হলো ঐতিহ্যবাহী মহাভোজ। শহরটির আকর্ষণের কেন্দ্রে থাকা বানরগুলোকে ধন্যবাদ জানাতেই এই উৎসব। এবছর প্রায় 1600 বানরের জন্য এই মহাভোজের আয়োজন করা হয়। এ নিয়ে 36 বারের মতো এই উৎসবের আয়োজন করা হয়েছে। থাইল্যান্ডের লোপপুরি শহরে প্রতি বছর নভেম্বরের শেষ রোববার মাঙ্কি ফেস্টিভ্যাল বা বানর মহাভোজের আয়োজন করা হয়। এই বছরও বেশ আনন্দঘন পরিবেশে পালিত হয়েছে বানরের মহাভোজ। শহরটি ভ্রমণে পর্যটকদের আকৃষ্ট করতে এক স্থানীয় ব্যবসায়ী ইয়ংইউত কিটওয়াতানা নওসুন্ট এই উৎসবের প্রচলন করেন। আজ আমরা থাই এবং আন্তর্জাতিক 2 ধরনের ফলই নিয়ে এসেছি, যেমন অ্যাভোকাডো, দুরিয়ান, পার্সিমন। এই বছর চেরি নেই কারণ এর মৌসুম এখনো আসেনি। থাই ফলের মধ্যে আছে কাস্টার্ড আপেল, মাংস্টিন, লঙ্গান এবং আমরা শাকসবজি, শসা, জুকিনি যোগ করেছি। সবকিছুই আছে যা বানররা খেতে পছন্দ করে। খাঁচায় বন্দি কিংবা বাইরে ঘুরে বেড়ানো সব বানরের জন্যই ফল, সবজি, পায়েস সহ নানা বাহারি রকমের খাবার ছিল মহাভোজে। স্থানীয় ফলের পাশাপাশি বিদেশি দামি ফলও বানরগুলোকে উৎসর্গ করা হয়। টেবিলে থরে থরে সাজানো থাকে খাবার। বুফে রেস্টুরেন্টের মতো বানররা নিজেদের পছন্দের মতো খাবার বেছে বেছে খেতে পারে। এবছর প্রায় 1600 বানরের জন্য এই আয়োজন করা হয়। ঐতিহ্যবাহী এই উৎসব দেখতে স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন দেশের পর্যটকরাও ভিড় করেন। এটি এখন একটি উৎসবে পরিণত হয়েছে। মানুষ এ সম্পর্কে জানে এবং সেখানে খাঁচার বাইরে থাকা বানরগুলোকে দেখতে বেশ ভালো লাগে। এই উৎসব মানুষ এবং বন্যপ্রাণীর মধ্যে একটি যোগসূত্র তৈরি করছে। লোপপুরি শহরে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুই এই বানর। অঞ্চলটি বানর প্রদেশ নামেও পরিচিত। পর্যটন শিল্পের প্রচারের পাশাপাশি বানর প্রজাতিকে ধন্যবাদ জানাতে এই উৎসবের আয়োজন করেন শহরের বাসিন্দারা। এছাড়া স্থানীয়দের বিশ্বাস, বানররা মহাভোজের খাবার খেয়ে সন্তুষ্ট হলে সবার জন্য কল্যাণ বয়ে আনবে। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ইমরান খানের ডাকা চূড়ান্ত বিক্ষোভে জনস্রোত, নেতৃত্ব দিলেন স্ত্রী বুশরা বিবি। এ ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গেই থাকুন সময়ের।